আমরা কোষিকতার হিসাব নিকাশ করব। আমরা তরলের উদ্য আহরণ এর জন্য কোষিকতা হিসাব করি। তরলের উদ্য আহরণ এর জন্য কোষিকতা। দেখো এটা একটা কাঁচের পাত্র, তাহলে এখানে একটা ধরো নল আছে, দুই মুখ খোলা একটা নল, ঠিক আছে। এখানে আমি কি রাখছি, পানি নিলাম, পানি, পানি নিচ্ছি, কেমন। তো এখন দেখো তো এখানে পানির অণুগুলো আছে না, দেখো এই নলের মধ্যে দিয়ে কি আছে, পানি রাখছি, কেমন। এখন এই নলের এই নলের মধ্যে দিয়ে পানিগুলো উপরে উঠবে, কেন উপরে উঠবে, দেখো তো যখন আমি পানিটা রাখছি, পানির মধ্যে কি পৃষ্ঠটান যেন একটা বল কাজ করে না, অবশ্যই করে। তো দেখো তো এখানে এই কৌশিক নলের এই নলের মধ্যে এই এতটুকু অংশ একটা গোলকের অংশ না, আমি এই এতটুকু অংশটাকে আমি কি করতে পারি, একটা গোলক চিন্তা করতে পারি, ঠিক আছে। তাহলে ধরো এটাকে ধরো আমি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। ধরো এটা ব্যাসার্ধ আর, তাহলে এটা একটা গোলক, কেমন। এই গোলকের ক্ষেত্রফল কত হবে, একটা গোলকের ক্ষেত্রফল কত, কত 4 পাই r স্কয়ার না। তাহলে এটা কি একটা গোলকের অংশ, মানে কি অর্ধ গোলক, এটা কি কি অর্ধ গোলক, অর্ধ গোলক হলে এই অর্ধ গোলকের ক্ষেত্রফল কত হবে, 4 পাই r স্কয়ার ডিভাইড বাই 2, অর্থাৎ কত হবে এটা, 2 পাই r স্কয়ার। এখন এদিকে পানির অণুগুলোর মধ্যে, এদিকে পানির অণুগুলোর মধ্যে পৃষ্ঠটান জনিত একটা বল কাজ করতেছে না, অবশ্যই করতেছে। তো পৃষ্ঠটান জনিত বলটা যদি কাজ করে, তাহলে এই অর্ধগোলকের সারফেসটা কমে যাবে না, কেন কমবে, কারণ পৃষ্ঠটান জনিত বলের ধর্মটা কি, সারফেসকে অর্থাৎ এরিয়াকে মিনিমাইজ করা, অর্থাৎ এই গোলকের ক্ষেত্রফল এটা কি হয়ে যাবে, এরকম আছে তো, এটা কি হয়ে যাবে, উপর থেকে যদি বল আছে তাহলে এটা কি হয়ে যাবে এরকম, অর্থাৎ একটা বৃত্ত হয়ে যাবে না, এই গোলকটা কি হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে, কি হয়ে যাবে, বৃত্ত হয়ে যাবে। অর্থাৎ এখানে এটার ক্ষেত্রফল হ্রাস পেয়ে কি হয়ে যাবে, একটা বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কয়ার হয়ে যাবে। মানে এই এতটুকু পানির অংশটা কি হইতে চাইবে, বৃত্ত হইতে চাইবে, কেন, কারণ কারণ কি, কারণ পৃষ্ঠটান পৃষ্ঠ টান জনিত বল, পৃষ্ঠ টান জনিত বল, এই পৃষ্ঠ টান জনিত বলের কারণে এই গোলকের অংশটা কি হতে চাইবে, বৃত্ত হইতে চাইবে। এভাবে বৃত্ত হইতে চাইতে চাইতে একটি নির্দিষ্ট উচ্চতায় উঠবে, নির্দিষ্ট উচ্চতায় উপরে ওঠার পর পৃষ্ঠটান জনিত বল এবং পানির ওজন বল দুইটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। সেম হয়ে গেলে এই অংশটা কি আর উপরে উঠবে না, বুঝতে পারছো, আশা করি কিছু বোঝো নাই, একটু মনোযোগ দাও। আগে এটা তো বুঝতে পারছো যে এই এতটুকু অংশটা উপরে উঠতে চাইবে এবং উপরে উঠে একটা বৃত্ত আকার ধারণ করবে, অর্থাৎ মনে করো এটা উপরে উঠছে, উপরে উঠে এখানে একটা সার্ফেস তৈরি হয়েছে, এটা কি বৃত্তাকার। এখন দেখো তো নিচের দিকে কি আছে, অবশ্যই এম জি বল কাজ করতেছে, কেমন, তাহলে এটা আবার কি হতে চাইবে, আবার একটা গোলক হয়ে যাবে, আবার কি হয়ে যাবে, একটা গোলক হয়ে যাবে, মানে অর্ধগোলক আর কি, কি হবে, অর্ধগোলক। তাহলে এখানে আবার অর্ধগোলক হবে, আবার অর্ধগোলকটা পৃষ্ঠটান জনিত বলের কারণে আবার কি হবে, বৃত্ত হবে। অর্থাৎ উপর দিকে কি আছে, একটা পৃষ্ঠটান জনিত বল আছে না, অবশ্যই আছে। ওই পৃষ্ঠটান জনিত বলের কারণে কি হয়ে যাবে, আবার এটা কি হয়ে যাবে, একটা বৃত্ত হয়ে যাবে। এবং নিচের দিকে এম জি আছে,
এখন নিচের দিকে mgটা কি হয়ে যাবে, নিচের দিকে টান দিবে। যেমন এরকম করতে 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 একটা সময় গিয়ে একটা নির্দিষ্ট উচ্চতা গিয়ে একটা নির্দিষ্ট উচ্চতা গিয়ে এফ অর্থাৎ পৃষ্ঠটান জনিত বলটা এই নিচের পানির এই এতটুকু অংশের পানির এমজি পানির ওজন বলের সমান হবে। বুঝতে পারছো? বললাম যে উপর দিকে এই এতটুকু অংশের পানির পৃষ্ঠটান জনিত বলটা উপর দিকে কাজ করবে এবং নিচের দিকে এই এতটুকু অংশের ওজন বল এমজি নিচের দিকে কাজ করবে। পৃষ্ঠটান উপর দিকে এবং এতটুকু অংশের ওজন বলটা নিচের দিকে কাজ করবে। ঠিক আছে? এরকম কাজ করতে করতে একটা সময় গিয়ে কি হবে, একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে কি হবে, এই অ্যাপটা এমজি এর সমান হয়ে যাবে। বুঝা গেছে কেন পানিগুলো উপরের দিকে যাচ্ছে? কারণ যখন শুরুতে এখানে ছিল, এখানে পৃষ্ঠটান জনিত বলের মানটা বেশি এবং পৃষ্ঠটান জনিত বলটা কি করতে চাই, তরলের এরিয়াটাকে মিনিমাইজ করতে চাই। বুঝা গেছে? তো এখন দেখো তো, এখন আমি ধরে নিই আমি একটু বড় করে আঁকছি জাস্ট বোঝানোর জন্য। ধরো এখানে এটা এতটুকু উপরে উঠে থেমে গেছে, আর উপরে উঠতেছে না। ঠিক আছে? তাহলে এখানে পানি আছে, এখানে পানি আছে, এতটুকু অংশে কি পানি, তাহলে এই এতটুকু অংশের পানির বল কত এম এবং এই এতটুকু অংশের উচ্চতা ধরো কত, এতটুকু অংশের কত উচ্চতা, ধরো এস, ধরো কত এস। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এই এই যে উচ্চতায় গিয়ে উপরে পৃষ্ঠটান জনিত বল এফ, এটা কি পৃষ্ঠটান জনিত বল এফ এবং এই এতটুকু অংশের পানির ওজন বল এমজি কি হবে, সমান হয়ে যাবে। অর্থাৎ এটা আর উপরের দিকে যাবে না। বুঝতে পারছো? তো উপর দিকে যদি না যায় তাহলে এখানে আমি কি বলতে পারি, এস উচ্চতায় এস উচ্চতায় পৃষ্ঠ টান জনিত বল এফ পানির ওজন বলের সমান অর্থাৎ এমজি এর সমান। ঠিক আছে? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো তো, আমি এটা মনে করো তলের সাথে কঠিনের স্পর্শ বিন্দু, তাহলে স্পর্শ বিন্দু দিয়ে আমি কি করবো, একটা স্পর্শক আঁকবো। এদিক দিয়ে একটা স্পর্শক, এদিক দিয়ে একটা স্পর্শক আঁকলাম। তাহলে এই কোণটা হচ্ছে কি, এই কোণটা হচ্ছে স্পর্শ কোণ। ঠিক সিমিলারলি একইভাবে এই কোণটা কি হবে, স্পর্শ কোণ হবে। কেমন? তাহলে এখন দেখো তো, এদিক দিয়ে একটা এদিক দিয়ে স্পর্শ টান কাজ করে না? অবশ্যই করে টি। ঠিক সিমিলারলি এদিক দিয়ে করে, সেটা কত হবে টি। এখন আমি কি করব, এটাকে দুটো অংশে ভাগ করব, দুটো অংশ এদিক দিয়ে তো এটাকে দুটো অংশে ভাগ করব, একটু অংশ এ বরাবর আর একটু অংশ এ বরাবর, এটাকে সেম। এখন যদি এটা থিটা হয় তাহলে এটা থিটা হবে, তাহলে এদিক দিয়ে হবে কি টি cos থিটা আর এদিক দিয়ে টি sin থিটা। এটা কি হবে টি cos থিটা টি sin থিটা। এখন এদিক দিয়ে টি sin থিটা এবং এদিক দিয়ে টি sin থিটা পরস্পর সমমানের বিপরীত দিকে হওয়ায় দুটো বল কি হয়েছে, ভ্যানিশ হয়ে যাবে, মানে এই দুইটা কাটাকাটি হয়ে যাবে। বুঝতে পারছো? এই দুটো কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। কারণ কি সমমানের দুটো বল বিপরীত দিকে কাজ করতেছে। তো এখন তাহলে এফ টোটাল বল, টোটাল বলটা কত হবে, এফ এর মানটা কত হবে, টোটাল বলটা হবে যে টি cos থিটা, না টি cos থিটা হবে না, কত হবে সেটা দেখো তো। দেখো মনোযোগ দাও, এই আমি এই এতটুকু অংশটাকে ধরে এখানে নিয়ে আসলাম,
এতটুকু অংশ এখানে এই এতটুকু অংশ এদিক দিয়ে টি কস থিটা কাজ করতেছে, আবার এদিক দিয়ে টি কস থিটা কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা কি পুরোটা একটা সারফেস না? টি কস থিটা শুধুমাত্র কি এই দুইটা পয়েন্টে কাজ করতেছে? না, কারণ আমার পানির অণুগুলা এই পুরো সারফেসে আছে, অর্থাৎ টি কস থিটা এখানেও কাজ করতেছে, এখানেও কাজ করতেছে, এখানেও কাজ করতেছে, আবার এদিক দিয়ে কাজ করতেছে, আবার এদিক দিয়ে কি প্রয়োগ হচ্ছে। কেমন? অর্থাৎ এই উপরের সারফেসের পরিধির মধ্যে টি কাজ টি কস থিটা কাজ করতেছে না? উপরের সারফেসের পরিধির মধ্যে কি টি কস থিটা কাজ করতেছে, মানে প্রয়োগ হচ্ছে। তাহলে আমার টোটাল বল এফ কত হবে? টি কস থিটা ইনটু এটা এই বৃত্তাকার অংশের পরিধি কত হবে? ব্যাসার্ধ যদি আর ধরি তাহলে পরিধি হবে যে ইনটু 2 পাই আর, অর্থাৎ টোটাল পৃষ্ঠটান জনিত বল এফ এর মানটা কত হবে? 2 পাই আর ইনটু টি কস থিটা ইকুয়াল টু mg। এটা হচ্ছে কি আমার মূল সমীকরণ, বুঝতে পারছো? এটা আমার কি মূল বা মেন সমীকরণ হচ্ছে এটা। এখন আমি কি করব, এখান থেকে কতটুকু অংশ মানে কতটুকু তরল নিচের দিকে ওজন বল দিচ্ছে ওই ততটুকু অংশের বরটা বের করব, অর্থাৎ এম এর মানটা বের করব। কেমন? এখন এম এর মানটা কেমনে বের করব? আসো আমরা জানি যে এম ইকুয়াল টু রো বি, ঠিক আছে। এখন বি কি? এখানে দেখো এখানে পানি আছে, এতটুকু অংশ এবং এতটুকু অংশের টোটাল আয়তন বি কি? এতটুকু অংশ এবং এতটুকু অংশের কি টোটাল আয়তন। তাহলে টোটাল আয়তন হচ্ছে কি বি, টোটাল আয়তন, টোটাল ভলিউম। কেমন? তাহলে এখন আমাদের কি বের করতে হবে? টোটাল আয়তনটা বের করতে হবে। দেখো তো, আমি জাস্ট এই এতটুকু অংশ নিলাম, এতটুকু অংশ, এতটুকু অংশের আয়তন কত হবে? ব্যাসার্ধ আর, উচ্চতা এস। তাহলে এটা কি একটা সিলিন্ডার না? এটা একটা সিলিন্ডার না? তাহলে এতটুকু অংশ কি একটা সিলিন্ডার না? অবশ্যই একটা সিলিন্ডার। তাহলে এতটুকু অংশ যদি একটা সিলিন্ডার আকৃতি হয় তাহলে এই এতটুকু অংশের আয়তন ধরো বি ওয়ান কত হবে? পাই আর স্কয়ার এস। বুঝতে পারছো? এখন আসো এই এতটুকু অংশ, তাহলে এই এতটুকু অংশের জন্য এই এতটুকু অংশের জন্য এটাকে এই এতটুকু অংশটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম, বড় করে আনবো। দেখো, তাহলে দেখো তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি একটা অর্ধগোলক। তাহলে এই অর্ধগোলকের এতটুকু অংশের ব্যাসার্ধ আর হবে না? এবং এই এতটুকু অংশের ব্যাসার্ধ কি হবে? আর হবে। স্যার কেমনে? আরে ভাই দেখো তো, দেখো তো, এখানে এটা একটা গোলক না? এটা একটা গোলক না? গোলকের গোলকের এটা যদি সেন্টার হয় তাহলে এদিক দিয়ে ব্যাসার্ধ আর এবং এদিক দিয়ে ব্যাসার্ধ কত হবে? আর হবে না? অবশ্যই আর হবে, কারণ এটা একটি গোলক। তো এই জিনিসটা তো আমি এখানে করছি, আমি উপরের অংশটা কেটে ফেলছি। তাহলে উপরের অংশ যদি কেটে ফেলি তাহলে এই নিচে হচ্ছে কি অর্ধগোলক, অর্ধগোলকের এদিক দিয়ে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই নিচের অংশের ব্যাসার্ধ কত হবে? অবশ্যই আর হবে। বুঝতে পারছো? তাহলে দেখো তো এই এতটুকু অংশ, অর্থাৎ এই এতটুকু অংশের ব্যাসার্ধ কত? আর, আর এটা কি উচ্চতা,
কেমন? তাহলে এটা যদি এতটুকু অংশ যদি একটা সিলিন্ডার চিন্তা করি, এতটুকু অংশে যদি আমি কি করি একটা সিলিন্ডার চিন্তা করি, তাহলে এতটুকু অংশের আয়তন কত হবে? ধরো B2 কত হবে এটা? বাই আর স্কয়ার ইনটু আর মাইনাস অর্ধগোলক, অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন কত হবে? 4/3 বাই আর কিউব। এই আয়তনটা বিয়োগ কেন দিছি? কারণ আমার এই এতটুকু অংশের, এই এতটুকু অংশের, এতটুকু অংশের আয়তন লাগবে। তাহলে এই পুরোটাকে একটা সিলিন্ডারের মতো, সিলিন্ডার থেকে জাস্ট এতটুকু অংশ কেটে ফেলছি, তাহলে কি আমি এই এতটুকু অংশের আয়তনটা পাবো না? অবশ্যই পাবো। তাহলে এটা কিসের আয়তন? অর্ধগোলকের আয়তন ডিভাইড বাই কত? 2 হবে। এটা কি পুরোটা হচ্ছে কি অর্ধগোলকের আয়তন, আর এটা কি এতটুকু অংশের আয়তন, মানে কি সিলিন্ডার আকৃতির, সিলিন্ডারের মতো করে এতটুকু অংশের আয়তন। সুতরাং দেখো তো এখানে আমরা কি পাচ্ছি? B2, B2 পাবো যে কত পাবো? পাই আর কিউব, তাহলে কত হবে? পাই আর কিউব মাইনাস 4/6 পাই আর কিউব। সুতরাং কত পাচ্ছি? 6 এখানে 2, 2/6 পাই আর কিউব মাইনাস 1/3 পাই আর কিউব। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা টোটাল আয়তন বি কত হবে এটা? B1 প্লাস B2, সুতরাং কত হবে? B1 কত বেশি? পাই আর স্কয়ার এস প্লাস 1/3 পাই আর কিউব। সুতরাং বি হবে যে পাই আর স্কয়ার এস প্লাস r/3, এটা হচ্ছে আয়তন। তাহলে এটা কি করবা? তোমরা চাইলে সূত্র হিসেবে মুখস্থ রাখতে পারো। এখন বর, বর কত হবে? m ইকুয়াল টু রো বি। এই রোটা কি তরলের ঘনত্ব, এই বিটা কি টোটাল আয়তন। তাহলে সুতরাং বর হবে যে রো বাই আর স্কয়ার ইন্টু এস প্লাস r/3। এটা কিন্তু মুখস্থ রাখতেই হবে বরেরটা। অনেক সময় পরীক্ষায় বল বের করতে বলে, তখন আমরা ডিরেক্ট এই সমীকরণ দিয়ে বলটা বের করতে পারবো। তো এখন আসো এখানে তো 2 পাই আর হবে, এটা মুছে গেছে 2 পাই আর। এখন আমরা এই বড় মানটা এখানে বসে দিব। তাহলে এখানে বসে দিলে আমরা কি পাবো? আমরা পাবো যে t ইকুয়াল টু এখানে কি পাবো? 2 পাই আর cos থিটা, cos থিটা m, m এর জায়গায় আমরা কি বসাবো? জাস্ট এই মানটা বসাবো, রো পাই আর স্কয়ার এস প্লাস r/3 ইন্টু জি। তাহলে সুতরাং এখন আমরা কি পাবো? এখন আমরা পাই আর কারেন্ট তার থাকবে কত? টি ইকুয়াল টু থাকবে যে 2 cos থিটা, উপর থাকবে কত? রো আর জি এস বাই এস প্লাস r/3। এটা এটা হচ্ছে কি আমার কৌশিকতার ক্ষেত্রে বা কৌশিক নলের ক্ষেত্রে পৃষ্ঠটানের মূল সূত্র। কেমন? কৌশিক নলের জন্য পৃষ্ঠটানের মূল সূত্র হচ্ছে এটা। এখন দেখো তো এই আর এর মানটা খুবই ছোট, আর এর মানটা খুবই ক্ষুদ্র, আর খুবই ক্ষুদ্র হবে, খুবই কি ক্ষুদ্র। আর এর মানটা যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে আমি r/3 এর মানটা শূন্য ধরতে পারবো। বুঝতে পারছো? আর মানটা কি খুবই ক্ষুদ্র হলে r/3 এর মানটা কি হবে? শূন্য হবে। যদি r/3 শূন্য হয়, তখন সূত্র দাঁড়াবে যে, মানে সূত্র হবে যে t ইকুয়াল টু রো আর জি এস ডিভাইড বাই কত? 2 cos থিটা। বুঝতে পারছো? বুঝে গেছে? আশা করি বুঝতে পারছো। এখন দেখো তো এখানে, এখানে তোমার থিটা, থিটা এর মানটা
ধরো ধরো cos থিটা, cos থিটা এর মানটা যদি তোমার কি আসে, পজিটিভ আসে, অর্থাৎ cos থিটার মানটা পজিটিভ মানে কি, থিটা সূক্ষ্মকোণ, থিটা কি সূক্ষ্মকোণ, থিটা কি সূক্ষ্মকোণ। তাহলে cos থিটার মান যদি পজিটিভ হয়, তোমার এ উচ্চতা, এর মানে কি আসবে, পজিটিভ আসবে, এর মানে কি আসবে, পজিটিভ। উচ্চতা পজিটিভ মানে কি, কৌশিক নলের মধ্যে দিয়ে পানি উপরে উঠবে, অর্থাৎ তরল, তরল উপরের দিকে, উপরের দিকে উঠবে। আবার cos থিটা নেগেটিভ মানে কি, থিটা হচ্ছে কি স্থলকোণ, থিটা কি হবে, স্থলকোণ হবে। থিটা স্থলকোণ মানে কি, এস এর মানটা নেগেটিভ, নেগেটিভ আসবে, অর্থাৎ এস এর মানটা মানে উচ্চতা কি আসবে, নেগেটিভ আসবে। উচ্চতা নেগেটিভ মানে কি, তরলটা কৌশিক নলের মধ্যে দিয়ে নিচে নামবে, বুঝতে পারছো, কৌশিক নলের মধ্যে দিয়ে কি করবে, নিচের দিকে নামবে, অর্থাৎ তরল, তরল নিচের দিকে, নিচের দিকে নামবে। বুঝা গেছে? আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস দেখো, দেখো আমরা কি পেয়েছি, এখানে টি ইকুয়াল টু রো আর জি এস ডিভাইডেড টু কস থিটা। এখন টি, রো, জি এবং থিটা কনস্ট্যান্ট, নির্দিষ্ট তরলের জন্য, নির্দিষ্ট তরলের জন্য এই চারটা রাশি কনস্ট্যান্ট থাকবে, মানে ধ্রুবক থাকবে। যদি ধ্রুবক থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এস আর ইকুয়াল টু, এখানে আমি কি লিখতে পারি, টু টি cos থিটা ডিভাইড বাই রো জি। দেখো তো তাহলে এই পুরো মানটা কি হবে, একটা কনস্ট্যান্ট হবে না, ধ্রুবক হবে না। তাহলে কি আমরা বলতে পারি না যে এস আর ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে ধ্রুবক হলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে এস ইনভার্স প্রপোর্শনাল আর, অর্থাৎ কোন কৌশিক নলের ব্যাসার্ধ যদি হ্রাস পায়, তাহলে ওই নলের মধ্যে দিয়ে পানি বেশি পরিমাণ উপরে উঠবে, বেশি উচ্চতায় উঠবে, অর্থাৎ এস এর মানটা বেশি হবে। কেমন, পানির জন্য যদি তরল হয় তাহলে কৌশিক নল যদি, অর্থাৎ কৌশিক নলের ব্যাসার্ধ যদি ছোট হয়, কম হয়, তাহলে ওই পারদের জন্য কি হবে, বেশি পরিমাণ নিচে, অর্থাৎ বেশি উচ্চতায় নিচের দিকে নামবে, বুঝতে পারছো, তরলের জন্য। আর যদি কমে যায় মানে পানির জন্য, আর যদি কমে যায় উচ্চতা বেশি হবে, পারদের জন্য আর যদি কমে যায় উচ্চতা কি বেশি হবে, এবং সেটা কি নিচের দিকে, পানির জন্য উপরের দিকে এবং পারদের জন্য নিচের দিকে, বুঝতে পারছো, আশা করি বোঝা গেছে।